যাই হোক, কেস থেকে সরে দাঁড়াচ্ছেন তো? নিশ্চয়ই, এটাই আমার কাজের রীতি। পুলিশ বাহিনীর তরফ থেকে ধন্যবাদ রইল মিস্টার হোমস। শুনছেন কেয়ার অফ কথক। এই ঠিকানায় মন আসে। হ্যাঁ, যন্ত্রযাপনের শব্দ দূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন। দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের পসরা। তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে। এটা গল্পের ঠিকানা। আমাদের আজকের নিবেদন স্যার আর্থার কনান ডয়েলের লেখা দ্য অ্যাডভেঞ্চার অব রিটায়ার্ড কালার ম্যান। স্যার আর্থার ইগনেশিয়াস কনান ডয়েল নামটা শুনলেই আপামর বিশ্ববাসীর মনে আর একটা নাম উকি দেয়, 221B বেকার স্ট্রিট নিবাসী শার্লক হোমস। এছাড়াও কল্পবিজ্ঞানের গল্প, কবিতা, নাটক, নন ফিকশন, ঐতিহাসিক উপন্যাসেও তিনি তার স্বাক্ষর রেখেছেন। রহস্যের গোলকধাঁধায় হারিয়ে যেতে আপনি তৈরি তো? শুরু হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অব দ্য রিটায়ার্ড কালার ম্যান। বিষণ্ণ দার্শনিক মেজাজে সেদিন সকালে দেখলাম শার্লক হোমসকে। দেখেছো লোকটাকে? জিজ্ঞাসা করলো আমাকে। এইমাত্র বেরিয়ে গেল যে বুড়োটা? হ্যাঁ। দরজার কাছে দেখলাম। কি মনে হলো? দেহ মনে ভেঙে পড়া মানুষ দেখলে মায়া হয়। জীবন যেন শূন্য, অসার। আহা, একেবারে খাঁটি কথা। তবে কি জানো ওয়াটসন, সব জীবনই তো এমনই, শূন্য, অসার। বড় মায়া হয়, বিন্দুতে সিন্ধু দর্শন ঘটিয়ে গেল বুড়ো। সারা জীবন মানুষ মরীচিকার পেছনেই ছুটে ছুটে যা চায় তা হাতের মুঠোয় পাওয়ার পর দেখে সব ফক্কা, সব মিথ্যে, সবই মায়া। জীবনে এত দৈন্যতা তো সেই কারণেই, ছায়াবাজির চাইতেও যা মর্মান্তিক। তোমার মক্কেল বুঝি? তা বলতে পারো। পাঠিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড। হালে পানি না পেলে বিশেষজ্ঞ যেমন রুগী পাঠায় হাতুড়ের কাছে, জানো তো, আর কিছু করার নেই, এও তেমনি। ব্যাপার কি? টেবিল থেকে একটা বেশ ময়লা কার্ড তুলে নিয়ে হোমস বলল, জোসিয়া এম্বারলি, ছবি আঁকার সরঞ্জাম প্রস্তুতকারক, ব্রিকফল অ্যান্ড এম্বারলি কোম্পানির জুনিয়র পার্টনার। পেন্ট বক্সের গায়ে কোম্পানির নামটা দেখে থাকবে। 61 বছর বয়সে রিটায়ার করে জমানো টাকা নিয়ে লুইহ্যামে একটা বাড়ি কিনে ভেবেছিলেন শেষ জীবনটা শান্তিতে কাটাবেন। তারপর খামের পেছনে কয়েকটা পয়েন্ট টুকে রেখেছিল হোমস। এখন দেখে নিয়ে বলল, অবসর নিলেন 1896 সালে, বিয়ে করলেন 1897 সালে। বউয়ের বয়স ওর চাইতে 20 বছর কম। সুন্দরী, ছবি তাই বলছে। স্বচ্ছন্দে বাস করার মতো টাকা পয়সা, সুন্দরী স্ত্রী, অখণ্ড অবসর জীবনটা মধুময় হওয়াই উচিত ছিল, কিন্তু হলো না। 2 বছরের মধ্যেই সব গেল। ভেঙে পড়লেন দেহে মনে, নিজের চোখেই তো দেখলে। কিন্তু কেন? ওয়াটসন, গল্প সেই পুরানো। বিশ্বাসঘাতক বন্ধু আর চপলমতি স্ত্রী। জীবনে একটাই শখ ছিল অ্যাম্বারলির, দাবা খেলা। বাড়ির কাছেই থাকতেন এক দাবারে ছোকরা ডাক্তার, ডক্টর রে আর্নেস্ট। যাতায়াত ছিল, ফলে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গতা জন্মায়। বুড়োকে তো দেখলে, ভেতর সুন্দর হলেও বাইরেটা নয়। কাজেই স্ত্রীর আর দোষ কি? গত সপ্তাহে নিরুদ্দেশ যাত্রা করেছে এই দুজনে। যাবার সময়ে বুড়োর সারা জীবনের বেশ কিছু টাকা আর দলিলের বাক্সটাও নিয়ে গেছে। মেয়েটিকে খুঁজে বার করতে হবে, টাকা পয়সা উদ্ধার করতে হবে। সামান্য মামুলি, কিন্তু বুড়োর কাছে মর্মান্তিক। কি করবে ঠিক করেছ? তুমি হলে কি করতে? হাতের কেস নিয়ে এখন আমি ভীষণ ব্যস্ত। লুইহ্যামে যাওয়ার সময় নেই, অথচ অকুস্থলের প্রমাণের বিশেষ দাম আছে।
বুড়ো চাইছিল আমি যাই, কিন্তু অসুবিধেটা বুঝে আমার বদলি কাউকে পাঠাতে বলেছে। তাহলে আমি যাব, যদিও খুব একটা কাজে লাগবে বলে মনে হয় না। বিকেলের দিকে রওনা হলাম লুইহ্যাম অভিমুখে। তখন বুঝিনি মামুলি এই ব্যাপার নিয়েই ইংল্যান্ডের হাট বাজার পর্যন্ত গরম হয়ে উঠবে দুদিনে। একটু রাত করেই ফিরলাম বেকার স্ট্রিট। পাইপ টানতে টানতে অর্ধ নির্মিলিত চোখে রিপোর্ট শুনে গেল হোম। মাঝে মাঝে ঝকঝকে ধারালো ধূসর চোখ পুরোপুরি তাকিয়ে। দু চারটে প্রশ্ন না করলে মনে হতো যেন দীর্ঘকৃশ শরীর এলিয়ে ঘুমিয়েই পড়েছে। বললাম, জোসিয়া অ্যাম্বারলির বাড়ির নাম হেভেন। ইট বাঁধানো একঘেয়ে রাস্তার মাঝে সংস্কৃতি আর সুখ স্বাচ্ছন্দ্যে অপরূপ, যেন একটা দ্বীপভূমি। রোদে পোড়া শ্যামলা ছাওয়া পাঁচিল দিয়ে ঘেরা। এমন একটা পাঁচিল যা, আহ, কবিতা রাখো ওয়াটসন, কড়া গলায় বলল হোমস। ইটের উঁচু পাঁচিল, এই তো? হ্যাঁ। রাস্তায় একটা লোককে জিজ্ঞাসা করে জানলাম হেভেন কোথায়। লোকটা সিগারেট খাচ্ছিল দাঁড়িয়ে, লম্বা ময়লা, মিলিটারি চেহারা, ইয়া মোটা গোঁফ। হেভেন কোথায় জিজ্ঞাসা করতেই অদ্ভুত চোখে তাকালো আমার দিকে। ফটক পেরোতে না পেরোতেই দেখলাম এগিয়ে আসছেন মিস্টার অ্যাম্বারলি। সকালে এক ঝলক দেখে বিচিত্র জীব মনে হয়েছিল, এখন দেখলাম আরো বেশি। লোকটা স্বাভাবিক মোটেই নয়। আমিও লক্ষ্য করেছি, বলল হোম। পিঠ বেঁকে গেছে যেন ভারী জিনিস তুলে তুলে, অথচ রোগা পটকা দুর্বল মোটেই নন। চওড়া কাঁধ আর বুকের ছাতি দেখলেই মালুম হয়। পা দুটো কিন্তু নেমে এসেছে আলপিনের মতো সরু হয়ে। বাঁ পায়ের জুতো ভাঁজ খাওয়া আর ডান পায়ের জুতো মসৃণ। অত দেখিনি, আমি দেখেছি। নকল পা লাগিয়ে হাঁটেন বুড়ো। তারপর স্ট্র হ্যাটের তলা দিয়ে ঝুলন্ত সাপের মতো তেল চুকচুকে চুলের গোছা আর বলিরেখা আঁকা ভীষণ মুখচ্ছবি দেখেও অবাক হয়েছি। বেশ করেছ। তা কি বললেন তাই বলো। দুঃখ কষ্টের কথা বলে গেলেন হাউ হাউ করে। গাড়ি চলার পথ বেয়ে হাঁটতে হাঁটতে আশপাশ দেখে নিলাম। যত্ন আত্মের চিহ্ন নেই কোথাও। বাড়ি আর বাগানের সর্বত্র অযত্ন আর হেলাফেলার ছাপ। বাগান হবে ছবির মতো, কিন্তু যা দেখলাম তা জঙ্গলের মতো। কোনো সুরুচি সম্পন্না মহিলা এ পরিস্থিতি বরদাস্ত করতে পারেন না। বাড়ির অবস্থাও তথৈবচ। এই একটি ব্যাপারে বুড়ো টনক নড়েছে মনে হল। কেননা হল ঘরে মস্ত গামলা বোঝাই সবুজ রং আর বুড়োর হাতে রঙের ব্রাশ দেখলাম। কাঠে রং লাগাচ্ছিলেন। আমাকে নিয়ে গেলেন নিজের নোংরা ঘরে। অনেকক্ষণ কথা বললেন। তুমি নিজে না যাওয়ায় হতাশ হয়েছেন দেখা গেল। বললেন, পথের ফকির হয়ে গেছি। কাজে আমার মতো দিনহীন মানুষের বাড়িতে শার্লক হোমসের মতো বিখ্যাত পুরুষ আসবেন এতটা আশা করাই অন্যায়। বুঝিয়ে বললাম, টাকা কড়ির প্রশ্নই এখানে ওঠে না। বুড়ো বললেন, তা ঠিক, তবে কি জানেন, ক্রাইমও একটা আর্ট। সেদিক দিয়ে এই কেসে মনের খোরাক পেতেন উনি। মানুষকে চেনা মুশকিল। চির কোন আবদারটা রাখিনি বলুন। সে ছোকরাকেও ছেলের মতোই দেখেছিলাম, তারপরেও কিনা এই ব্যবহার। ডাক্তার ওয়াটসন, সংসার বড় ভয়ানক। ঘণ্টাখানেক ধরে শুধু এই পাগল গানই শুনে গেলাম। এত বড় একটা ষড়যন্ত্র ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি বুড়ো। বাড়িতে কর্তাগিন্নি ছাড়া জনমনীষী নেই। একজন ঠিকে ঝি সকালে আসে সন্ধ্যায় যায়। এ ঘটনা যেদিন ঘটে সেদিন হে মার্কেট থিয়েটারে দুটো বেশি দামের অপেরা সার্কেলের টিকিট কেটেছিলেন বুড়ো নিজের আর স্ত্রীর জন্য। শেষ মুহূর্তে মাথা ব্যথা করছে বলে বউ আর যায়নি। বুড়ো একাই গেলেন। বউয়ের না যাওয়া টিকিটটাও দেখালেন। হোমস বলল, আশ্চর্য, সত্যিই আশ্চর্য। কৌতূহল জাগিয়ে দিলে দেখছি। টিকিটটা নিজে দেখাচ্ছিল। নম্বরটা মনে আছে? সগর্বে বললাম, তা আছে, 31। আমার পুরনো স্কুলের নাম্বার বলেই মাথার মধ্যে থেকে গেছে। অপূর্ব। ইটস এলিমেন্টারি ওয়াটসন, ইটস এলিমেন্টারি। বুড়ো সিট নাম্বার তাহলে 30 নয় 32। একটু গোলমাল লাগলো হোমসের অকস্মাৎ আগ্রহ আর কথাবার্তা শুনে।
বললাম, তা তো বটেই, বি রো হবে তার টিকিট, তাও দেখেছি। খুব ভালো করেছো। আর কি বললেন বুড়ো? স্ট্রং রুম দেখালেন। স্ট্রং রুমই বটে, ব্যাংকে যেমন থাকে অবিকল তাই। দরজা জানালা সব লোহার, চোরের বাবা সাধ্যে নেই ভেতরে ঢোকে। ভদ্রমহিলা কিন্তু নকল চাবি জোগাড় করেছিলেন। ওনার ওই প্রেমিকের সঙ্গে হাতে হাত মিলিয়ে 7,000 পাউন্ড নগদ নোট আর কোম্পানির কাগজ নিয়ে ভেগে পড়েছেন। কোম্পানির কাগজ নিয়ে বিক্রি করবে কি করে? সে পথ বন্ধ করে দিয়েছেন বুড়ো। পুলিশকে লিস্ট দিয়েছেন। মাঝরাতে থিয়েটার থেকে ফিরে দেখেন বাড়ি খালি, দরজা জানালা খোলা, স্ট্রং রুম লুট হয়ে গেছে। যাবার সময় চিঠিপত্র পর্যন্ত রেখে যায়নি স্ত্রী। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন বুড়ো। মিনিট কয়েক কি ভাবল হোমস, তারপর বলল, কোথায় রং করছিলেন অ্যাম্বারলি? প্যাসেজ, স্ট্রং রুমের দরজা জানালা আগেই করেছিলেন। তোমার খটকা লাগেনি? এই পরিস্থিতিতে রং করা নিয়ে ব্যস্ত থাকাটা একটু অদ্ভুত নয় কি? মন খারাপ থাকলে কিছু একটা নিয়ে ভুলে থাকে সবাই। এটাই তো বলেছিলেন বুড়ো। মাথায় ছিট আছে বোধহয়, তাই এমন কথা বলতে পারলেন। আমার সামনেই চিলের মতো চেঁচাতে চেঁচাতে বউয়ের একটা ফটোগ্রাফ ছিঁড়ে কুচি কুচি করে ফেললেন। এ কালা মুখ এই জীবনে আর দেখব না। আর কিছু লক্ষ্য করলে? একটা ব্যাপার খুব বেশি চোখে পড়েছে। ব্ল্যাকহেড স্টেশনে ফিরে ট্রেনে উঠলাম। যেই ট্রেনটা ছেড়েছে অমনি আমার পাশের কামরায় একটা লোক লাফিয়ে উঠে পড়ল। তুমি তো জানো, যে মুখ একবার দেখি চট করে তা আমি ভুলি না। লোকটাকেও ওইটুকু দর্শনেই চিনে ফেললাম। রাস্তায় যাকে হেভেন কোথায় জিজ্ঞাসা করেছিলাম সেই লোক। আবার তাকে দেখলাম লন্ডন ব্রিজে। তারপর ভিড়ে হারিয়ে গেল। আমাকেই ফলো করছিল, কোনো সন্দেহ নেই। ঠিক ঠিক, কোনো সন্দেহ নেই। লোকটা ময়লা, লম্বা ফো আর গগলস পরা, তাই তো? হোমস, তুমি কি ঘনৎকার! চোখে গগলস আছে, আমি তো বলিনি। ম্যাসনিক টাই পিনও আছে নেকটাইতে। হোমস ভায়া ওয়াটসন, এ তো খুবই সহজ ব্যাপার। নাটক কিন্তু জমে উঠেছে। আগে ভেবেছিলাম সাদামাটা বিষয় আমার মাথা ঘামানোর উপযুক্ত নয়। যদিও গুরুত্বপূর্ণ সবকটা ব্যাপারই তোমার চোখ এড়িয়ে গেছে, তাহলেও যা দেখেছ তার মধ্যেই গভীর চিন্তার খোরাক পাওয়া যাচ্ছে। আরে ভায়া, আঘাত দেওয়ার জন্য কথাটা বলিনি। যা করে এসেছো অন্য কেউ সেটাও করতে পারতো না। কিন্তু কয়েকটা পয়েন্ট একদম খেয়াল করোনি। এই যেমন ধরো, অ্যাম্বারলি আর ডাক্তার আর্নেস্ট সম্পর্কেই বা পাড়া প্রতিবেশীদের মন্তব্য কি? এই লক্কা পায়রাটা কি লম্পট? ওয়াটসন, তোমার একটা মস্ত সুবিধা হচ্ছে তুমি ডাক্তার। মেয়েরা সহজেই মন খোলে তোমার কাছে জিজ্ঞাসাবাদ করলে। ওদের কাছে জিজ্ঞাসা করলেই অনেক খবর পেতে। যেমন ধরো, পোস্ট অফিসের কেরানি মেয়ে অথবা মুদির বউ, এরাও তোমার স্যাঙাত হয়ে উঠতে পারত। সরাইখানার মেয়েকেও কানে মন্ত্র দিলে অনেক কথা বেরিয়ে আসতো। কিন্তু কিছুই তুমি করোনি। এখনো করা যায়, ওসব করা হয়ে গেছে। এ ঘর থেকে না বেরিয়েই টেলিফোন আর স্কটল্যান্ড ইয়ার্ডের দৌলতে তা করেছি। বুড়ো যা বলেছে তা সত্যি। পাড়ার সবাই তাকে মহা কিপ্টে স্বামী বলেই জানে। স্ত্রীর সঙ্গে মিষ্টি কথা পর্যন্ত বলতো না। স্ট্রং রুমে টাকা থাকতো কারি কারি। বুড়ো ডাক্তার আর্নেস্ট দাবা খেলতো বুড়োর সঙ্গে, আর অন্য খেলা খেলতো বুড়োর বউয়ের সঙ্গে। সবে যেন জলের মতো পরিষ্কার, তবুও যেন কোথায় একটা খটকা থেকে যাচ্ছে। ওয়াটসন, সেটা কি? স্রেফ কল্পনা বলেই মনে হচ্ছে। আপাতত তা নিয়ে আর মাথা ঘামাতে চাই না। চলো অ্যালবার্ট হলে গিয়ে করিনার গান শুনে আসি। সকালবেলা ঘুম থেকে উঠে রুটির গুঁড়ো আর জোড়া ডিমের খোল দেখেই বুঝতে পারলাম আমার আগেই হোমস উঠে পড়েছে। টেবিলে একটা হাতে লেখা চিঠি পেলাম। প্রিয় ওয়াটসন, জোসিয়া অ্যাম্বারলির সঙ্গে মোলাকাত করে দু একটা পয়েন্ট পরিষ্কার করে নিতে চাই। তারপর ভাববো কেসটা হাতে রাখবো না ছেড়ে দেবো। 3টের সময় তৈরি থেকেও দরকার হতে পারে। সারাদিন আর টিকি দেখা গেল না হোমসের। বাড়ি ফিরল ঠিক 3টের সময়, মুখ গম্ভীর, চিন্তাবিষ্ট এবং অন্যমনস্ক। এ অবস্থায় ওর সঙ্গে কথা না বলাই সঙ্গত। অ্যাম্বারলি এসেছিলেন? না। আসবেন এখুনি?
একটু পরেই ভীষণ উদ্বিগ্ন ও ভ্যাবাচাখা মুখে আবির্ভূত হলেন বুড়ো ভদ্রলোক। মিস্টার হোমস, এই টেলিগ্রামটা পেয়ে ছুটে এলাম, মাথা মুন্ডু কিছুই তো বুঝছি না। হাত থেকে টেলিগ্রাম নিয়ে জোরে জোরে করে গেল হোমস বলল, টেলিগ্রাম পোস্ট করা হয়েছে পুরো 10 মিনিটের লিটন পার্লিংটন থেকে। জায়গাটা এসেক্স ফ্লিনটমের কাছে। এক্ষুনি বেরিয়ে পড়ুন। ট্রেন কটায় ওয়াটসন? এই তো 5:25 একটা আছে লিভারপুল থেকে। চমৎকার। ওয়াটসন, তুমি সঙ্গে যাও। কেসটা চূড়ান্ত আকার নিতে চলেছে, তোমার থাকা দরকার। কিন্তু রওনা হওয়ার কোনো লক্ষণ দেখালেন না বৃদ্ধ মক্কেল। বললেন, মিস্টার হোমস, এ বড় উদ্ভট ব্যাপার। আমার ব্যাপার গায়ের পাদ্রী কি করে জানবেন? মিছিমিছি সময় আর পয়সা খরচই হবে। না জানলে টেলিগ্রাম করতেন না। পাল্টা টেলিগ্রাম করে জানিয়ে দিন আপনি আসছেন। ও আমার যাওয়ার দরকার দেখছি না। কঠোর হয়ে গেল হোমসের চোখমুখ আর কণ্ঠস্বর। মিস্টার অ্যাম্বারলি, এরকম স্পষ্ট একটা সূত্র পাওয়ার পর আপনি যদি তার সুযোগ না নেন, তাহলে আমি আর পুলিশ ধরে নেব কেসটার ফয়সলা করতে আপনার আগ্রহ নেই। যেন আঁতকে উঠলেন বৃদ্ধ মক্কেল। আরে মশাই, আপনি যদি তাই মনে করেন তাহলে 100 বার যাব। মনে হচ্ছিল গিয়ে লাভ নেই তাই বলছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে আপনার যাওয়াই দরকার, জোর দিয়ে বলল হোম। রওনা হওয়ার আগে আমাকে ঘরের বাইরে ডেকে নিয়ে হোমস এমন একটা কথা বলল যা শুনে বুঝলাম বিষয়টা ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ। বলল, বুড়ো যেন সত্যি যান, এইটুকু শুধু দেখবে। বাকি ভেঙে পড়েন বা ফিরে আসেন, পোস্ট অফিসে গিয়ে টেলিগ্রাম করবে আমাকে। লিখবে পালিয়েছে। যেখানেই থাকি না কেন সে টেলিগ্রাম যাতে আমার কাছে পৌঁছায় সে ব্যবস্থা করে যাও। লিটল পার্লিংটন স্টেশনটা ব্রাঞ্চ লাইনে বলে যাওয়া একটু মুশকিল। যাত্রাপথ খুব সুখকর হলো না। একে তো গরম পড়েছে, ট্রেনও ঢিক ঢিক করে চলছে, তার উপর বুড়ো অ্যাম্বারলি মুখখানা শুকনো আমশির মতো গোমড়া করে চুপচাপ বসে রইল পাশে। মাঝে মাঝে এক আধবার বাঁকা সুরে শুধু বলল, পণ্ডশ্রম হচ্ছে, গিয়ে কোনো লাভ হবে না। স্টেশনে পৌঁছে মাইল 2 পথ ঘোড়ার গাড়িতে পাড়ি দিয়ে হাজির হলাম গ্রামের পাদ্রির বাড়ি। হৃষ্টপুষ্ট বিরাটকায় সৌম্য মূর্তি পাদ্রি সাদর অভ্যর্থনা জানালেন আমাদের। টেলিগ্রাম দেখে বললেন, এ কি? এ টেলিগ্রাম তো আমি পাঠাইনি। জোসিয়া অ্যাম্বারলির নামও কখনো শুনিনি। ভ্যাবাচাকা খেয়ে মুখ চাওয়াচাওয়ি করলাম আমি আর বুড়ো। বললাম, তাহলে বোধহয় ভুল ঠিকানায় এসেছি। আর একটা পাদ্রির বাড়ি নিশ্চয়ই এ গ্রামে আছে। পাদ্রির নামটা দেখুন, এলম্যান। দেখুন মশাই, এ গ্রামে পাদ্রি আমি একাই, আর এই পাদ্রির বাড়িও একটাই। এই টেলিগ্রাম জাল, আর জালিয়াতি নিয়ে তদন্ত করার দায়িত্ব পুলিশের। আপাতত আর কথা বাড়াতে চাই না। বেরিয়ে এলাম ইংল্যান্ডের আদিমতম গ্রামের রাস্তায়। পোস্ট অফিসে গিয়ে টেলিগ্রাম করতে অফিস বন্ধ হয়ে যাওয়ায় করা গেল না। শেষ পর্যন্ত রেলওয়ে আর্মস থেকে টেলিফোন করলাম হোমসকে। সব শুনে ও বলল, আশ্চর্য, সত্যিই বড় আশ্চর্য। আজ রাতে ফেরার ট্রেনও তো নেই। ওয়াটসন, রাতটা কোনোভাবে ওই গ্রামেই এদিক ওদিক সরাইখানায় কাটিয়ে দাও, আর প্রকৃতি এবং জোসিয়া অ্যাম্বারলির সান্নিধ্যে কোনোভাবে থেকে যেতে পারবে মনে হয়। খুক খুক হাসির আওয়াজ শুনলাম শেষ দিকে। বুড়ো অ্যাম্বারলিকে কেন যে লোকে হাড় কিপটে বলে সেদিন তা আমি হাড়ে হাড়ে বুঝলাম। ট্রেনে আসার খরচপত্র নিয়ে গজগজ করছিলেন গোড়া থেকে। জোর জবরদস্তি করে 3rd ক্লাসে টিকিট নিয়েছিলেন। পরের দিন লন্ডন পৌঁছানোর পর দুজনের মধ্যে কার মেজাজ যে বেশি খিঁচড়ে ছিল সেটাও বলা মুশকিল হয়ে দাঁড়ালো। বললাম, বাড়ি ফেরার আগে বেকার স্ট্রিট ঘুরে যান, মিস্টার হোমসের নতুন নির্দেশ থাকতে পারে। বিচ্ছিরি রকমের ভ্রুকুটি করে অ্যাম্বারলি বললেন, কালকের মতো নির্দেশ হলে শুনে লাভ হবে কি কিছু? মুখে বললেন বটে, কিন্তু সঙ্গে গেলেন বেকার স্ট্রিটে। হোমসকে আগেই টেলিগ্রাম করে আমার ফেরার সময় জানিয়ে দিয়েছিলাম, কিন্তু বাসায় ফিরে দেখলাম হোমস নেই, একটা চিঠি রেখে গেছে।
লুইহ্যামে গেলেই তাকে পাওয়া যাবে। আশ্চর্য হলাম চিঠিটা পড়ে, আরো অবাক হলাম বুড়োর বসার ঘরে হোমসের জন্য ম্যাসেনিক টাইপেন পরা, চোখে গগলস আটা, ময়লা চেহারার কঠোর প্রকৃতির সেই লোকটাকে বসে থাকতে দেখে, যে আমাকে এখান থেকে লন্ডন পর্যন্ত ফলো করেছে। হোমস বলল, ইনি আমার বন্ধু মিস্টার বাকার। আপনার কেস আমরা দুজন মিলেই আলাদা আলাদাভাবে তদন্ত করেছি। এখন আমরা দুজনেই একটা প্রশ্ন করতে চাই আপনাকে। কি প্রশ্ন? লাশ দুটো কোথায় পাচার করলেন? বিকট চিৎকার করে তড়াক করে চেয়ার ছেড়ে ছিটকে গেলেন জোসিয়া অ্যাম্বারলি। সরু সরু হাড় বার করা আঙুল দিয়ে খামচে ধরলেন বাতাস। চোয়াল ঝুলে পড়ল, মুখ হাঁ হয়ে গেল, ভয়ানক বাজ পাখির মতো দেখালো ক্ষণেকের জন্য। চকিতের মধ্যে স্পষ্ট দেখলাম আসল অ্যাম্বারলিকে, দানব, যেন পিশাচ অ্যাম্বারলি, যার মন দেহের মতোই বিকৃত, বিভৎস, ক্রূর আর কুটিল। ধপ করে বসে পড়লেন চেয়ারে, আর পর মুহূর্তেই ঠোঁট চেপে ধরলেন উদ্গত কাশি আটকানোর জন্য। বাঘের মতো লাফিয়ে গেল হোমস, মুখখানা সবলে চেপে ধরে কোঁকিয়ে নামিয়ে ধরল মেঝের দিকে। খাবি খাওয়া ঠোঁটের ফাঁক দিয়ে টুপ করে খসে পড়ল একটা সাদা বড়ি। শর্টকাট রাস্তায় যেতে চাইলেই কি যাওয়া যায় জোসিয়া অ্যাম্বারলি? যা হবার তা আইনসঙ্গতভাবেই হবে। বাকার, আপনি কি বলেন? গাড়ি দাঁড় করিয়ে রেখেছি। ওয়াটসন, তুমি বসো এখানে। থানায় ছেড়ে দিয়ে ফিরছি আধ ঘন্টার মধ্যে। জোসিয়া অ্যাম্বারলি বুড়ো হলে কি হবে, শরীরে যেন সিংহের শক্তি ছিল, কিন্তু দুজন অভিজ্ঞ পালোয়ানের সঙ্গে ধস্তাধস্তি করে সুবিধে করতে পারল না। হির হির করে টেনে নিয়ে বুড়োকে তোলা হলো ছ্যাকড়া গাড়িতে। আধ ঘন্টার আগে স্মার্ট চেহারার এক ছোকরা পুলিশ ইন্সপেক্টর নিয়ে ফিরে এলো হোমস। বলল, ওয়াটসন, বার্কার আমার পয়লা নম্বর প্রতিদ্বন্দ্বী। শাড়ি উপকূলে খুব টক্কর দিয়েছে এককালে। লম্বা ময়লা একজন তোমাকে ফলো করছে শুনেই চেহারার নিখুঁত বর্ণনা দিতে পেরেছিলাম। সেই কারণেই বেশ কিছু কেসের ফয়সলা ওর হাতে হয়েছে, তাই না ইন্সপেক্টর? সংযত কণ্ঠে ইন্সপেক্টর বললেন, নাক গলিয়েছে বলা যায়। এ কেসে আমরা আমাদের পদ্ধতিতে তদন্ত করে ফল পেতাম না, এমনটা ভাববেন না মিস্টার হোম। আপনাদের উল্টোপাল্টা পদ্ধতি দিয়ে তদন্ত করে প্রাপ্য কৃতিত্ব থেকে আমাদের বঞ্চিত করাটা আমি ভালো চোখে দেখছি না। কিছু মনে করবেন না সোজাসুজি বলছি বলে, বললেন সেই তরুণ ইন্সপেক্টরটি। আরে মশাই, কৃতিত্ব থেকে কে বঞ্চিত করছে আপনাদের? কেস শেষ হলো, আমিও সরে দাঁড়াচ্ছি। শুনে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন ইন্সপেক্টর। উত্তম কথাই বলেছেন। প্রশংসা বা নিন্দায় আপনার কিছু হয় না, কিন্তু খবরের কাগজে টিটকিরিতে আমাদের ক্ষতি হয় বই কি। প্রশ্নের সঠিক জবাব দিতে পারলে টিটকিরি দেবে কেন? যেমন ধরুন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কি দেখে বুড়োর গোপন পাপ আঁচ করতে পারলেন, কি জবাব দেবেন? ঘাবড়ে গেলেন ইন্সপেক্টর। তিনজন সাক্ষীর সামনে আসামি স্বীকার করেছে আত্মহত্যা করতে গিয়েছিল স্ত্রী আর স্ত্রীর প্রেমিককে হত্যা করার পর। এছাড়া কি থাকতে পারে বলুন? বাড়ি তল্লাশির ব্যবস্থা করেছেন, তিনজন কনস্টেবল পাঠিয়েছি। তাহলে লাশের খবরও এবার পাবেন। বাড়িটায় জলের পাইপ লাগানো হয়েছে বাড়ি তৈরির অনেক পরে। তার মানে এখন একটা কুয়ো কোথাও পাবেন, যা এখনো ব্যবহার করা হয় না। লাশ দুটো তার মধ্যে থাকতে পারে, অথবা বাগানে বা পাতাল ঘরেও থাকতে পারে। কিন্তু আপনি জানলেন কি করে? খুনটাই বা হলো কি করে? খুন করলেন কি করে আগে তাই বলি। বুড়ো অ্যাম্বারলির ঠাঁই হওয়া উচিত পাগলা গারদে, ফাঁসি কাঠে নয়। বউয়ের ওপর এমন অত্যাচার করেছে, টাকাকে এত উনি বেশি ভালোবাসেন, এবং যার জন্য বউয়ের ওপর এমন অত্যাচার করেছেন, যার ফলে ভদ্রমহিলা বাধ্য হয়েছেন পরপুরুষে আসক্ত হতে। অ্যাম্বারলি কুচক্রী বলেই দাবা ভালো খেলতেন। হার কিপ্টেরা বড় ঈর্ষাকাতর হয়, অ্যাম্বারলিও তাই ছিলেন। ডাক্তারের সঙ্গে স্ত্রীর গোপন প্রণয় আঁচ করে ফেলেছিলেন, তাই প্ল্যান করে ফেলেছিলেন দুজনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবেন। এই রকম পৈশাচিক পরিকল্পনা কোনো সুস্থ মস্তিষ্কে আসে না। আসুন দেখাচ্ছি। যেন এই বাড়িতেই দীর্ঘদিন বাস, এমনিভাবে পথ দেখিয়ে আমাদের ভেতরে নিয়ে গেল হোম। দাঁড়ালো স্ট্রং রুমের খোলা দরজার সামনে। হোমস বলল, প্রথম সূত্র হলো এই রঙের গন্ধ। ধন্যবাদটা ডাক্তার ওয়াটসনের প্রাপ্য। গন্ধটা ওর নাকেও এসেছিল, কিন্তু ঠাউর করতে পারেন। আমি কিন্তু লাইন করে ফেলেছিলাম।
এই পরিস্থিতিতে বাড়িময় রঙের গন্ধ কেউ ছড়ায় কেন? কি উদ্দেশ্য? নিশ্চয়ই অন্য কোনো গন্ধ ঢাকবার মতলবে। এমন একটা গন্ধ যা বাইরের লোকের নাকে সন্দেহ হতে পারে। তারপরেই শুনলাম এই রকম একটা ঘর রয়েছে বাড়ির মধ্যে, দরজা জানালা লোহার, বাতাস পর্যন্ত বেরোতে পারে না। দুটো বিষয় পাশাপাশি রাখুন। কি পাচ্ছেন? নিজের চোখে বাড়ি দেখার পর আমি নিজে বুঝে ফেলেছিলাম আসল ব্যাপার। কেসটা যে সিরিয়াস আঁচ করতে পেরেছিলাম আগেই। হেমার্কেট থিয়েটারের রো বিতে 30 আর 32 নম্বর সিটে কেউ যে আসেনি বিশেষ সেই রাতে, তা নিজে গিয়ে জেনেছিলাম। এ সূত্রটাও ডক্টর ওয়াটসনের বাঘের চোখে ধরা পড়েছিল, কিন্তু তলিয়ে দেখেননি। কাজেই অ্যাম্বারলির অন্যত্র স্থিতি ধোপে টিকল না। কেননা থিয়েটারে উনি জানিনি সেই রাতে। বউয়ের জন্য কাটা টিকিট দেখাতে গিয়ে ওয়াটসনকে টিকিট নাম্বার দেখিয়ে ফেলে ভুল করেছিল। বাড়ি থেকে অ্যাম্বারলিকে সরানোর জন্য একটা কায়দা করতে হলো। আমার এক এজেন্টকে পাঠিয়ে দিলাম এমন একটা দূর গ্রামে যেখান থেকে রাতে ফেরা যায় না, ট্রেন থাকে না। গায়ের পাদ্রির নাম দিয়ে এজেন্ট একটা টেলিগ্রাম পাঠালো অ্যাম্বারলিকে। ডক্টর ওয়াটসনের সঙ্গে অ্যাম্বারলিকে একরকম জোর করেই পাঠালাম সেখানে। কি বুঝলেন? দারুণ দারুণ মিস্টার হোমস, অসাধারণ, অনবদ্য। ইন্সপেক্টর সশ্রদ্ধ চিত্তে মন্তব্য করলেন। তারপর পথ পরিষ্কার করার জন্য হানা দিলাম বাড়িতে। সিঁধেল চোরের ব্যবসায় নামলে নাম করতে পারতাম, বুঝলেন? কি পেয়েছি এই নিজের চোখে দেখুন। এই যে গ্যাস পাইপটা দেখছেন, এই দেখুন পাইপের গায়ে কোণের দিকে একটা কলও রয়েছে। দেখতেই পাচ্ছেন পাইপটা দেওয়াল বেয়ে উঠে স্ট্রং রুমের ভেতরে গেছে। কড়িকাঠের যেখানে কারুকাজ করা সেইখানে পাইপের খোলা মুখটা লুকানো রয়েছে। যে কোনো মুহূর্তে বাইরের কল খুলে দিয়ে ঘরের ভেতরে গ্যাস ঢুকিয়ে দেওয়া যাবে, বাঁচবে না কেউ। স্ত্রী আর ছোকরা ডাক্তারকে এই গ্যাস চেম্বারে ঢুকিয়ে খুন করেছে অ্যাম্বারলি। পৈশাচিক পন্থাটা বুড়োর মাথায় এলো কি করে কে জানে। আর একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। ভোর রাতে ভাড়ার ঘরের জানালা দিয়ে বেরিয়ে আসার সময় খপ করে কে যেন কলার খামচে ধরে চাপা গলায় হুঙ্কার ছাড়ল, রাস্কাল এবার যাবি কোথায়? ফিরে দেখলাম প্রতিদ্বন্দ্বী বন্ধু মিস্টার বার্কারকে। হাসতে লাগলাম দুইজনেই। অদ্ভুত পরিস্থিতি, বুঝলেন? বার্কারকে এ কাজে লাগিয়েছে নিখোঁজ ছোকরা ডাক্তারের বাড়ির লোক। বার্কারও আজ করেছিল জঘন্য কিছু একটা ঘটেছে বাড়ির মধ্যে। কদিন ধরেই বাড়ির ওপর নজর রেখেছিল। ডক্টর ওয়াটসনকে বাড়ি থেকে বেরোতে দেখেই ও সন্দেহ করে এবং পিছু নেয়। গ্রেপ্তারও করতে হয়তো ওয়াটসনকে, কিন্তু ভাড়ার ঘরের জানালা বেয়ে আর একটা লোককে চোরের মতো বেরোতে দেখে আর ধৈর্য ধরতে পারেনি। এরপর থেকেই দুজনে কাজ করেছি একসঙ্গে। তা আমাদের সঙ্গে কাজ না করে তার সঙ্গে কাজ করার কি দরকার ছিল মিস্টার হোমস? দুজনে মিলে ছোট্ট যে পরীক্ষা করলাম এবং সফল হলাম, সে পরীক্ষা আপনাদের দিয়ে হতো না বলে। যাই হোক, কেস থেকে সরে দাঁড়াচ্ছেন তো? নিশ্চয়ই, এটাই আমার কাজের রীতি। পুলিশ বাহিনীর তরফ থেকে ধন্যবাদ রইল মিস্টার হোমস। আপনাকে আরও একটা প্রমাণ দিয়ে যাই। ধরুন আপনাকে ঘরে কেউ আটকে রেখে গ্যাস ঢোকাচ্ছে আর বাইরে থেকে টিটকিরি দিচ্ছে। মাত্র 2 মিনিট সময় পেয়েছেন মৃত্যুর আগে। কি করবেন তখন? চিঠি লিখে যাব? খাঁটি কথা। কিভাবে মারা যাচ্ছেন তা লিখে রাখার চেষ্টা করবেন। কাগজে লিখলে তা চোখে পড়ে যাবে। তাই এই দেখুন, এখানে দেওয়ালের নিচের দিকে বেগুনি কপিং পেন্সিলে লেখা, আমরা ব্যাস, আর লেখা হয়নি। আপনি কি বুঝছেন? মেঝে থেকে মাত্র 1 ফুট ওপরে লেখা, অর্থাৎ মরার আগের মুহূর্তে লেখা শেষ করার আগেই এনাদের জ্ঞান লোপ পেয়েছে। বুঝেছি, লিখছিলেন আমরা খুন হচ্ছি। আমারও তাই বিশ্বাস। লাশ পেলে পকেটে পেন্সিলও পেতে পারেন, দেখব। কিন্তু কোম্পানির কাগজগুলো গেল কোথায়? উনিই কোথাও লুকিয়ে রেখেছেন নিশ্চয়ই। কিছুদিন পরে নিজেই বলতেন পলাতকরা পাঠিয়ে দিয়েছে, কাজে লাগবে না বলে, অথবা কোথাও ফেলে গিয়েছিল, এখন পাওয়া গেছে। আর আপনার কাছে সাহায্য নিতে গেল কেন? অত্যন্ত শেয়ানা বলে, বড় বেশি বিশ্বাস ছিল নিজের ওপর। পাড়া প্রতিবেশীকে পরে বলতেন, দেখেছো, শুধু পুলিশ নয়, খোদ শার্লক হোমসকে দিয়েও খোঁজাবার ব্যবস্থা করেছি। হেসে ফেললেন ইন্সপেক্টর। কাজটা চমৎকার করেছেন বলেই খোদ শব্দটা মাপ করে দেওয়া গেল মিস্টার হোমস।
দিন দুই পরে নর্থ সারি অবজারভার পত্রিকার একটা সংখ্যা আমার দিকে ছুঁড়ে দিল হোমস। পত্রিকাটি দ্বিসাপ্তাহিক। প্রথম পৃষ্ঠাতেই চোখ কেড়ে নেওয়া চনমনে একটা শিরোনাম শুরু হেভেন বিভীষিকা দিয়ে, শেষটা চমকপ্রদভাবে পুলিশ তদন্ত দিয়ে। তলায় অত্যাশ্চর্য এই কাহিনীর পুঙ্খানুপুঙ্খ বিবরণ। উপসংহারটাই আসল। তাতে লেখা, সরকারি গোয়েন্দাদের প্রখর বুদ্ধির প্রকৃষ্ট উদাহরণস্বরূপ অপরাধের ইতিহাসে চিরকাল সুবর্ণ অক্ষরে লিপিবদ্ধ থাকবে ইন্সপেক্টর ম্যাকিনানের অসাধারণ সূক্ষ্মদর্শিতা। রঙের গন্ধ শুকেই তিনি বুঝেছিলেন গ্যাস জাতীয় কোনো উৎকট গন্ধ ঢাকার জন্যই বিকট রঙের গন্ধ ছড়ানো হয়েছে বাড়িময়। এই থেকেই উনি সিদ্ধান্তে এসেছিলেন যে স্ট্রং রুমকে গ্যাস চেম্বারে রূপান্তরিত করা হয় এবং সেই সূত্র অনুসরণ করেই লাশ দুটোকে শেষ পর্যন্ত উদ্ধার করেন। ব্রেভো ইন্সপেক্টর ম্যাকিনান। কাষ্ঠ হেসে হোমস বললে, ম্যাকিনান লোকটা তো খারাপ নয়। কেসটা খাতায় লিখে রাখো ওয়াটসন, একদিন আসল ব্যাপার সবাই নিশ্চয়ই জানবে। শুনলেন দ্য অ্যাডভেঞ্চার অব দ্য রিটায়ার্ড কালার ম্যান, রচনা স্যার আর্থার কনান ডয়েল, গল্প পাঠে নীলাশিস বসু, গল্পের সূত্রধার আমি সৌরভ, শব্দগ্রহণ স্টুডিও টেল ও গ্রাফ, সম্পাদনা ও মিউজিক শুভম কর মহাপাত্র, পোস্টার ডিজাইন RD ক্রিয়েশন, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা নীলাশিস বসু। কেয়ার অফ কথকের উপস্থাপনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান আপনার মতামত, লাইক শেয়ার করতেও ভুলবেন না। ফিরে আসছি আগামী সপ্তাহে এই গল্পের ঠিকানায়। ভালো থাকুন, ধন্যবাদ।